নমস্কার, আমি ডক্টর অভিজিৎ সেন। আমি কনসালট্যান্ট অর্থোপেডিক জয়েন্ট রিপ্লেসমেন্ট অ্যান্ড স্পোর্টস ইঞ্জুরি সার্জন। হিপ জয়েন্টের পেইন আমাদের একটা খুবই ট্রাবলসাম প্রবলেম। তো হিপ জয়েন্টে পেইন থাকলে আমাদের ওয়াকিং, রানিং, সিটিং, সিঁড়ি ওঠানামা করা, ইভেন কিছু কিছু সময় স্লিপিংয়েও বা ঘুমানোর সময়ও প্রবলেম হয়ে থাকে। তো যাদের ক্ষেত্রে অ্যাডভান্স হিপ ডিজিজ হয়ে আছে তাদের ক্ষেত্রে টোটাল হিপ রিপ্লেসমেন্ট বা হিপ প্রতিস্থাপন করে আমরা কোয়ালিটি অফ লাইফকে খুব ড্রামাটিক্যালি ইমপ্রুভ করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। টোটাল হিপ রিপ্লেসমেন্ট কী জিনিস, টোটাল হিপ রিপ্লেসমেন্ট কত ধরনের হয়ে থাকে, কি কি ইন্ডিকেশন আছে টোটাল হিপ রিপ্লেসমেন্টের, একটা ব্রিফ ওভারভিউ অফ দ্য সার্জারি এবং অপারেশনের পর কি কি প্রিকশন নেওয়া উচিত এবং রিহ্যাবিলিটেশনটা কীরকমভাবে হয়ে থাকে। তো সবার প্রথমে আমরা আসি টোটাল হিপ রিপ্লেসমেন্ট জিনিসটা কি। টোটাল হিপ রিপ্লেসমেন্ট নিয়ে যদি জানতে চাই তাহলে সবার প্রথমে আমাদের হিপ জয়েন্টের অ্যানাটমি বা হিপ জয়েন্টের স্ট্রাকচারটা নিয়ে বুঝতে হবে। তো হিপ জয়েন্টের স্ট্রাকচারের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে। হিপ জয়েন্টে একটা বল, দিস ইজ বেসিক্যালি এ বল এন্ড সকেট জয়েন্ট। তো বল এন্ড সকেট জয়েন্ট মানে একটা সকেট আছে এবং একটা বল আছে। তো ফিমারের হেড বলে যে পোর্শনটা থাকে সেটা বল ফর্ম করে এবং পেলভিসের এসিটাবুলাম বলে যে পোর্শনটা থাকে এই পোর্শনটা সকেট ফর্ম করে। তো সকেটের ভেতর এই বলটা মুভ করতে থাকে। তো এটাই বেসিক্যালি হিপ জয়েন্ট। তো ডিফারেন্ট ডিজিজে কি হয়ে থাকে, এই হিপ জয়েন্টের যে কার্টিলেজ থাকে বা জয়েন্টের ইন্টারনাল যে স্ট্রাকচারগুলো থাকে সেগুলো ড্যামেজ হয়ে যায় এবং সেই ড্যামেজড পোর্শনগুলোকে সকেটটাকে আমরা একটা কম্পোনেন্ট দিয়ে রিপ্লেস করি এবং বল যেটা আছে সেটাকে আমরা বল এবং একটা স্টেম ফিমার বোনে ঢুকিয়ে দিয়ে সেই পোর্শনটাকে রিপ্লেস করা হয় এবং ইন বিটুইন একটা হাইলি ক্রসলিঙ্ক পলিইথিলিন ম্যাটেরিয়াল থাকে। এই টোটাল ব্যাপারটাই হলো টোটাল হিপ রিপ্লেসমেন্ট। তো হিপ রিপ্লেসমেন্টে আমাদের কি কি গোল থাকে। নাম্বার 1, রিলিফ অফ পেইন। নাম্বার 2, অলমোস্ট নর্মাল হিপ জয়েন্ট মোবিলিটি গেইন করা। নাম্বার 3, নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটি আমরা যাতে স্মুথলি করতে পারি সেই ব্যাপারটা ট্যাকেল করা। টোটাল হিপ রিপ্লেসমেন্টের কি কি ইমপ্লান্ট কম্পোনেন্ট আছে। তো টোটাল হিপ রিপ্লেসমেন্টে যে ডিজিজড এসিটাবুলামটা আছে সেটাকে আমরা এসিটাবুলার কাপ দিয়ে রিপ্লেস করে থাকি। নাম্বার 2, ফিমারে আমরা একটা স্টেম ইনসার্ট করে থাকি যে জিনিসটা ফিমার হেডটাকে ধরে রাখে। নাম্বার 3, এই ফিমার হেড এবং এসিটাবুলার কম্পোনেন্টের মাঝে একটা লাইনার বলে হাইলি ক্রসলিঙ্ক পলিইথিলিনের ম্যাটেরিয়াল থাকে যেটা নাকি দুটো কম্পোনেন্টের মধ্যে ফ্রিকশনটাকে কমায় এবং লংজিভিটিটাকে বাড়ায়। টোটাল হিপ রিপ্লেসমেন্ট ক ধরনের হয়ে থাকে। এই যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো মূলত টাইটেনিয়াম, কোবালক্রোমিয়াম, পলিইথিলিন অথবা সিরামিক, এই চারটে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়ে থাকে। তো এই সকেট যেটা আছে বা ফিমারের ভেতর যে স্টেমটা ইনসার্ট করা হয় সেটাকে কীরকমভাবে ফিক্স করা হবে বোনের সাথে তার উপর বেস করে সিমেন্টেড এবং আনসিমেন্টেড বা সিমেন্টলেস ইমপ্লান্ট হয়ে থাকে। কমনলি আমরা যেটা ইউজ করে থাকি সেটা হলো সিমেন্টলেস ইমপ্লান্ট। তো ফিমার কম্পোনেন্টটাকেও আমরা সিমেন্ট ছাড়াই ফিক্স করে থাকি এবং এসিটাবুলার কম্পোনেন্ট বা কাপটাকেও আমরা সিমেন্ট ছাড়াই ফিক্স করে থাকি। এই পদ্ধতিতে মূলত ইমপ্লান্টটা প্রেস ফিট যে জায়গায় ইনসার্ট করা হবে সেখানে প্রেস ফিটের মাধ্যমে এটা ফিক্স হয়ে থাকে এবং সাবসিকুয়েন্টলি তার উপর বোন গ্রো করে, সেটা ফিক্সেশনটা আরও স্ট্রং হয়। বাট যদি আমরা সিমেন্টেড কম্পোনেন্ট ইউজ করে থাকি সেক্ষেত্রে কম্পোনেন্টগুলোকে বোন সিমেন্ট দিয়ে হাড়ের সাথে ফিক্স করা হয়ে থাকে। কমনলি আমরা আনসিমেন্টেড ইমপ্লান্ট ইউজ করে থাকি বাট কিছু কিছু সিচুয়েশনে আমরা সিমেন্টেড ইমপ্লান্টও ইউজ করে থাকি। এই টোটাল
ব্যাপারটাই ডিপেন্ড করে বোন কোয়ালিটির ওপর, কীরকম বোন কোয়ালিটি আছে। জেনারেলি অস্টিওপোরোটিক বোন যদি হয় বা বোন কোয়ালিটি যদি অতটা ভালো না থাকে, সেক্ষেত্রে আমরা সিমেন্টেড ইমপ্লান্ট ইউজ করে থাকি। বোন কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আমরা সিমেন্টলেস ইমপ্লান্ট ইউজ করে থাকি। এই কম্পোনেন্টগুলো কীরকম কম্বিনেশনে ইউজ করা হচ্ছে তার উপর হলো ডিফারেন্ট টাইপস। যদি দুটো কম্পোনেন্টই আমরা সিমেন্টলেস ইউজ করে থাকি, দ্যাট ইজ আনসিমেন্টেড অর সিমেন্টলেস টোটাল হিপ রিপ্লেসমেন্ট। যদি দুটো কম্পোনেন্টই সিমেন্ট দিয়ে ফিক্স করা হয়ে থাকে তাহলে সেটা সিমেন্টেড টোটাল হিপ রিপ্লেসমেন্ট। যদি এসিটেবুলার কাপটাকে সিমেন্ট ছাড়া ফিক্স করা হয়ে থাকে এবং স্টেমটাকে সিমেন্ট দিয়ে ফিক্স করা হয়ে থাকে, সেটাকে বলা হয় হাইব্রিড টোটাল হিপ রিপ্লেসমেন্ট। আর এর উল্টোটা যদি হয়, যদি কাপটাকে সিমেন্ট দিয়ে ফিক্স করা হয় এবং স্টেমটাকে সিমেন্ট ছাড়া ফিক্স করা হয়ে থাকে, সেটাকে বলা হয় রিভার্স হাইব্রিড টোটাল হিপ রিপ্লেসমেন্ট, যেটা নাকি খুব রেয়ারলি করা হয়ে থাকে। টোটাল হিপ রিপ্লেসমেন্টের কি কি ইন্ডিকেশন আছে বা কি কি সিচুয়েশনে আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে থাকি? নাম্বার 1 হলো হিপ অস্টিওআর্থ্রাইটিস, মানে হিপ জয়েন্টের বয়সের সাথে সাথে ক্ষয়ে যাওয়া। যেরকম হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে, বয়সের সাথে সাথে হাঁটু ক্ষয় পেয়ে গিয়ে থাকে, সেরকম সেম জিনিসটা হিপেও হতে পারে, সেটাকে হিপ অস্টিওআর্থ্রাইটিস বলা হয়। বাট ফর্চুনেটলি আমাদের কান্ট্রিতে এই হিপ অস্টিওআর্থ্রাইটিসের ব্যাপারটা অতটা কমন নয় যতটা ফরেন কান্ট্রিতে বা ওয়েস্টার্ন কান্ট্রিতে কমন। বাট এই অস্টিওআর্থ্রাইটিসের জন্য হিপ রিপ্লেসমেন্ট করা হয়ে থাকে। সেকেন্ড যেটা ইন্ডিকেশন আছে সেটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অটোইমিউন ডিজিজ, যেটাতে নাকি আমাদের মাল্টিপল জয়েন্টগুলো আর্থ্রাইটিক হয়ে গিয়ে ড্যামেজ হয়ে যায়। জয়েন্টের যে সাইনোভিয়াল টিস্যু থাকে এবং যে কার্টিলেজগুলো থাকে সেগুলো ড্যামেজ হতে থাকে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রেও যদি হিপ জয়েন্ট ইনভলভ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্টের মাধ্যমে সেই প্রবলেম থেকে রিলিফ পেতে পারি। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে পোর্শনটা ড্যামেজ হয়ে গেছে সেই মেকানিক্যাল ব্যাপারটা আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্টের মাধ্যমে রিলিফ দিতে পারি। বাট রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে মেডিকেল ট্রিটমেন্ট সেটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে হবে। থার্ড ইন্ডিকেশন হলো ফ্র্যাকচার নেক অফ ফিমার। ফিমার বোনের নেকে যদি ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে সেটা কম্পারেটিভলি এল্ডারলি পপুলেশনের ক্ষেত্রে টোটাল হিপ রিপ্লেসমেন্টের মাধ্যমে ট্রিট করা হয়ে থাকে। জেনারেলি 50 to 65 অফ ইয়ার্স এজ যদি গ্রসলি ডিসপ্লেসড ফ্র্যাকচার হয়ে গিয়ে থাকে, তখন টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা হয়ে থাকে। কেন টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা হয়ে থাকে? কারণ এই এল্ডারলি পপুলেশনের ক্ষেত্রে দেখা যায় যে হাড় জোড়ার প্রবণতাটা কমে যায় এই ধরনের ক্ষেত্রে, এবং সেটা জোড়ার পরেও কিছু কিছু সময় এভিএন বা ফিমার হেডের ব্লাড সার্কুলেশনটা কম্প্রোমাইজ হয়ে গিয়ে সেটা অ্যাভাসকুলার হয়ে যায়। সেজন্যে ইনিশিয়াল ফেজেই টোটাল হিপ রিপ্লেসমেন্টটা প্রেফার করা হয়ে থাকে। এই যে অ্যাভাসকুলার নেক্রোসিসের ব্যাপারটা, এটা যে শুধু নেক অফ ফিমার ফ্র্যাকচারের ক্ষেত্রে হয় সেরকম নয়। নেক অফ ফিমার ফ্র্যাকচার ছাড়াও অ্যালকোহল অ্যাবিউজ এবং লং টার্ম স্টেরয়েড ইনটেক দুটো খুব কমন রিজন বিহাইন্ড দিস অ্যাভাসকুলার নেক্রোসিস অফ ফিমোরাল হেড। তো এই অ্যাভাসকুলার নেক্রোসিসের কনসিকুয়েন্স হিসেবে হিপ আর্থ্রাইটিস ডেভেলপ করে, এবং এই অ্যাভাসকুলার নেক্রোসিস এবং সাবসিকুয়েন্ট হিপ আর্থ্রাইটিস এটা ওয়ান অফ দ্য কমনেস্ট ইন্ডিকেশন বিহাইন্ড টোটাল হিপ রিপ্লেসমেন্ট। ফোর্থ ইন্ডিকেশন হলো অ্যানকালোজিং স্পন্ডেলাইসিস। তো অ্যানকালোজিং স্পন্ডেলাইসিসও একটা অটোইমিউন ডিজিজ, যেটাতে মোস্টলি স্পাইন এবং হিপ জয়েন্টের পেছনে আমাদের দুটো স্যাক্রোইলিয়াক জয়েন্ট বলে জয়েন্ট থাকে, সেই জয়েন্টগুলো ইনভলভ হয়ে থাকে। হিপ জয়েন্টও কমনলি ইনভলভ হয়ে থাকে, এবং এই অ্যানকালোজিং স্পন্ডেলাইসিসটা মোস্টলি ইয়াং পপুলেশনদের এফেক্ট করে থাকে। কিছু কিছু সময় দেখা যায় অ্যানকালোজিং স্পন্ডেলাইসিসে হিপ জয়েন্ট দুটো টোটালি ফিউজ হয়ে যায় এবং সেই জয়েন্টে কোনো মুভমেন্ট থাকে না। সেক্ষেত্রে টোটাল হিপ রিপ্লেসমেন্ট একটা চ্যালেঞ্জিং প্রসিজিওর হয়ে যায়, কিন্তু হিপ রিপ্লেসমেন্টের মাধ্যমে খুবই ভালো আউটকাম পেয়ে থাকে জেনারেলি পেশেন্ট। ফিফথ যে ইন্ডিকেশন টোটাল হিপ রিপ্লেসমেন্টের সেটা হলো পোস্ট ট্রমেটিক আর্থ্রাইটিস। কিছু কিছু সময় দেখা যায় যে
হিপ জয়েন্টের যে কম্পোনেন্টগুলো আছে যেরকম এসিটাবুলাম বা হিপ জয়েন্টের বল, এগুলোতে ট্রমার কারণে কোনো ফ্র্যাকচার হয়েছে এবং সেটাকে প্রপারলি ট্রিট করা হয়নি এবং সেটা সাবসিকুয়েন্টলি আর্থ্রাইটিসে কনভার্ট হয় এবং সেক্ষেত্রেও টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা হয়ে থাকে। সিক্সথ যে ইন্ডিকেশনটা আছে সেটা হলো গিয়ে ফেইল্ড হিপ সার্জারি। ফেইল্ড হিপ সার্জারিটা কীরকম? যেরকম কিছু কিছু সময় নেক ফিমার ফ্র্যাকচারের ক্ষেত্রে অথবা ইন্ট্রাট্রোকেন্টারিক রিজিয়নে যদি কোনো ফ্র্যাকচার হয়ে থাকে, সেটাকে আমরা নেইল অথবা স্ক্রু প্লেট দিয়ে ফিক্স করে বোন ইউনিয়নের জন্য ট্রাই করে থাকি। কিছু কিছু সময় দেখা যায় সেটা ইউনিয়ন হতে ফেল হয় অথবা ইউনিয়ন হওয়ার পরেও ফিমার বলে রক্ত সঞ্চালন কম হয়ে যাওয়ার কারণে সেই বলটা ডেড হয়ে যায়। সেই সব ক্ষেত্রে আমরা সেকেন্ড প্রসিজিওর হিসেবে টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে থাকি। টোটাল হিপ রিপ্লেসমেন্টের অ্যাকচুয়াল সার্জিক্যাল প্রসিজিওর যদি আমরা জানতে চাই তাহলে সেটাতে কি করা হয়, সেটা জেনারেলি স্পাইনাল অ্যানাস্থেশিয়ার আন্ডারে করা হয়। কিছু কিছু সময় জেনারেল অ্যানাস্থেশিয়াও হয়ে থাকে। জেনারেলি আমরা পেশেন্টকে একটা পাশ ফিরিয়ে শুয়ে অপারেট করি এবং দু ধরনের কমন অ্যাপ্রোচ আছে যেটা নাকি ইউজ করা হয়ে থাকে এই ধরনের সার্জারির ক্ষেত্রে। একটা ল্যাটারাল অ্যাপ্রোচ, একটা পোস্টেরিয়র অ্যাপ্রোচ। নাওএডেজ অ্যান্টেরিয়র অ্যাপ্রোচ, ডিরেক্ট অ্যান্টেরিয়র অ্যাপ্রোচ পপুলারিটি গেইন করছে ডে বাই ডে। তো কমনলি আমি পার্সোনালি ল্যাটারাল অ্যাপ্রোচেই অপারেট করি এবং সেটা স্কিন ইনসাইজ করে, মাসল ইনসাইজ করে আমরা যখন ড্যামেজড হিপটা এক্সপোজ করে থাকি তারপর ড্যামেজড পোর্শনগুলোকে আমরা রিমুভ করি। শুরুতে এসিটাবুলাম, ড্যামেজড এসিটাবুলাম যেটা আছে সেটাকে প্রিপেয়ার করে তার ভেতর এসিটাবুলার কম্পোনেন্টটাকে ইনসার্ট করা হয় এবং সেই এসিটাবুলার কম্পোনেন্টের ভেতর লাইনার বলে যে ক্রস লিঙ্ক পলিইথিলিনের কম্পোনেন্টটা থাকে সেটাকে অ্যাটাচ করা হয়ে থাকে। তারপর ফিমোরাল কম্পোনেন্টটা প্রিপেয়ার করা হয়। ফিমার প্রিপেয়ার করে তার ভেতর একটা স্টেম ইনসার্ট করা হয় এবং সেই স্টেমের সাথে যে ফিমার হেড, আর্টিফিশিয়াল ফিমার হেড যেটা বা বল যেটা বলা হয়ে থাকে সেটাকে অ্যাটাচ করা হয় এবং সেটা জয়েন্টটাকে আমরা রিডিউস করি, সেট করে তার স্টেবিলিটি চেক করি। যদি সব কিছু স্টেবল থাকে তখন আমরা ফাইনাল ফিমার হেড অ্যাটাচ করে থাকি। এই ধরনের সার্জারির অ্যাকচুয়াল সার্জিক্যাল ডিউরেশন মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা হয়ে থাকে, বাট ওভারঅল অপারেশন ডিউরেশন যেরকম অ্যানাস্থেশিয়া দেওয়া, পেশেন্টকে আগে থেকে প্রিপেয়ার করা, সবটা মিলিয়ে সার্জিক্যাল ডিউরেশনটা কিছু কিছু সময় বেশি হয়ে থাকে। এবার পোস্ট সার্জিক্যাল কেয়ার আমরা কীরকমভাবে নিয়ে থাকি। টোটাল হিপ রিপ্লেসমেন্টের পর আমরা প্রেফার করি আর্লি মোবিলাইজেশন। যত তাড়াতাড়ি পসিবল পেশেন্টকে আউট অফ বেড নেওয়ার আমরা চেষ্টা করি এবং হাঁটাচলা স্টার্ট করানোর জন্য চেষ্টা করা হয়। অ্যাগেইন হাঁটাচলা কবে থেকে শুরু করবে সেটা সার্জন টু সার্জন ভেরি করে, সার্জনের প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে এবং পেশেন্টের অ্যাকচুয়াল কি কন্ডিশন ছিল তার উপরেও ডিপেন্ড করে। ফিজিওথেরাপি খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এই ধরনের সার্জারির ক্ষেত্রে। সেটা স্টার্টিং ফ্রম মাসল স্ট্রেংথেনিং, হিপ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ এবং অবশ্যই ইনিশিয়াল ফেজে ওয়েট বিয়ারিং বা হাঁটা চলার সময় ফিজিওথেরাপিস্টের হেল্প নিয়ে সেটা করতে হয়। এছাড়াও আমরা ব্লাড ক্লট প্রিভেন্ট করার জন্য কিছু কিছু মেডিকেশন দিয়ে থাকি এই ধরনের সার্জারির পর এবং ইনফেকশন প্রিভেন্ট করার জন্য পেশেন্টকে ড্রেসিং পোর্শনটা নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়। কি কি অ্যাক্টিভিটি আমরা হিপ রিপ্লেসমেন্টের পর অ্যাভয়েড করার জন্য অ্যাডভাইস করি? স্কোয়েট করে বসা, ক্রস লেগ বসা। সেটা স্কোয়েট করে বসা বা ক্রস লেগ বসা ফ্লোরের ক্ষেত্রে যেরকম প্রযোজ্য সেমভাবে বিছানাতেও যাতে না বসা হয়। খুব নিচু চেয়ারে বসাটা অ্যাভয়েড করা উচিত এবং খুব হাই লেভেল অফ স্পোর্টস অ্যাক্টিভিটি আমরা অ্যাভয়েড করতে বলে থাকি। তো এই ধরনের অ্যাক্টিভিটি লিমিটেশনের উদ্দেশ্য হলো হিপ জয়েন্টের বলটা ডিসলোকেট হয়ে যাওয়ার যে চান্সটা থাকে সেটাকে রিডিউস করা। হিপ রিপ্লেসমেন্টের পর নর্মাল ওয়াকিং, নর্মাল যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে সেটা ইজিলি করা যেতে পারে। ইভেন সিঁড়ি ওঠানামা থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটি করা যেতে পারে। অনেকের মধ্যেই একটা ভুল ধারণা আছে যে হিপ রিপ্লেসমেন্ট হওয়ার পর হয়তো আমি বেড রিডেন হয়ে যাব। তো সেটা টোটালি ভুল ধারণা। আজকের যুগে দাঁড়িয়ে হিপ রিপ্লেসমেন্ট একটা খুবই সাকসেসফুল এবং
খুব ভালো আউটকাম দেয় সেরকম একটা সার্জারি। তো যারা অ্যাডভান্স হিপ আর্থ্রাইটিস বা হিপ ডিজিজে সাফার করছে তাদের ক্ষেত্রে হিপ রিপ্লেসমেন্টের মাধ্যমে কোয়ালিটি অফ লাইফ খুব ভালোভাবে ইমপ্রুভ করা পসিবল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।